মনোনীত প্রার্থীদের সাথে গুলশান কার্যালয়ে বৈঠক করছে বিএনপি। নির্বাচন সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণের জন্য প্রার্থীদের প্রশিক্ষণ দিতেই এই আলোচনা বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে সারা দেশের শতাধিক প্রার্থীর সাথে বৈঠক পূর্বে তারা জানান আগামী নির্বাচন অনেকটা কঠিন হবে। এ সময় তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে ব্যাপক প্রস্তুতির পাশাপাশি সারা দেশের মানুষ তাকে স্বাগত জানাতে এয়ারপোর্টে আসবেন বলেও আশা করেন বিএনপি নেতারা। এদিকে যুগপথ আন্দোলনের শরিকদের কয়টি আসন ছাড়বে বিএনপি সে বিষয়ে আগামীকালের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান দলের স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। বলেন, যদিও বিগত মনোনীত প্রার্থীদের পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। এই নির্বাচনটা সর্বকালে একটা কঠিন নির্বাচন হচ্ছে, একটু ব্যতিক্রমী নির্বাচন হচ্ছে। এই ব্যাপারে একটু সচেতন করে দেওয়া আমাদের কি করণীয় আছে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। আমরা কি করব, আচরণ কেমন হবে। আমার মনে হয় আগামীকাল বা পরশুর মধ্যে শ্রমিকদেরকে যুবপথ আন্দোলনের শরিকদের জন্য কটি সিট আমরা ছাড়তে পারবো, সেটি আগামীকালকের মধ্যে ফয়সলা হয়ে যাবে। মনোনীত প্রার্থীদের সাথে গুলশান কার্যালয়ে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা। আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শাহনেওয়াজ বাবলু। বাবলু, বৈঠকের সবশেষ খবর জানাবেন। সেই বৈঠক শুরু হয়েছে প্রায় আড়াই ঘন্টা হলো। এখন মধ্যাহ্ন বিরতি চলছে। যারা প্রার্থী রয়েছেন তাদেরকে মধ্যাহ্নভোজ এবং নামাজের বিরতি দেওয়া হয়েছে। এখন আপনি জানেন সকাল থেকেই যে বৈঠক চলছে বিএনপির আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলীয় মনোনীত যারা প্রার্থী রয়েছেন তাদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে তারা কিভাবে কাজ করবেন সামনে, এবং দলের যে আচরণবিধি রয়েছে এবং নির্বাচনের যে আচরণবিধি রয়েছে সেই সম্পর্কে নির্দেশনা দেওয়া হচ্ছে। পাশাপাশি বলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় বিএনপিকে হেয় প্রতিপন্ন করে যেসব পোস্ট করা হচ্ছে সেগুলো কাউন্টার কীভাবে দেবে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আজকে এছাড়া দ্বিতীয় সেশনে তারা ভার্চুয়ালি কিছু সাধারণ ভোটার যারা রয়েছেন তাদের বক্তব্য নেবেন। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দেবেন, পাশাপাশি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো সকাল থেকে রয়েছেন। এছাড়া কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, কয়েশ্বরচন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, সবশেষ মেজর হাফিজ বের হয়ে গেলেন। তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তারা বলেছেন যে আসলে আগামী নির্বাচনটা অনেকটাই কঠিন হবে। এই নির্বাচনে প্রার্থীরা কি কি কাজ করবেন, কি করণীয় তাদের সেই সম্পর্কে নির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি তারা বলছেন যে আগামী নির্বাচনকে বানচাল করার জন্য এবং বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির মনোনীত প্রার্থীরা কি করবেন। পাশাপাশি যদিও আপনি জানেন যে এইবার যে মনোনীত বিএনপি 272 আসনে যে প্রার্থী ইতিমধ্যে ঘোষণা করেছে, এখন পর্যন্ত অনেকেই নতুন প্রার্থী রয়েছেন। তারা যেহেতু বিগত নির্বাচনগুলোতে পার্টিসিপেট করেন নাই, তারা এই নির্বাচনে পার্টিসিপেট করার পর তাদের কি করণীয় সেগুলো দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হবে। তো আপনি জানেন যে এছাড়া সকাল থেকেই যুগপথ আন্দোলনের শরিকদের সঙ্গে বিএনপি বৈঠক করেছে। নিচতলায় এই 100 আসন প্রার্থীদের সঙ্গে এবং 3 তলার গুলশান অফিস যে কার্যালয় রয়েছে সেই 3 তলায় যুগপথ আন্দোলন প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকের মধ্যে এলডিপি এবং গণতন্ত্র মঞ্চের নেতারাও ছিলেন। এইটার নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ অবশ্য কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে আসলে 272 আসনের প্রার্থী যেহেতু এখন পর্যন্ত ঘোষণা করা হয়েছে, বাকি 36টি আসন বাকি রয়েছে, যেগুলার আসনগুলোতেই যে যুগপথ আন্দোলন ছাড়াও দলের প্রার্থীদের মধ্যেই ডিস্ট্রিবিউট করা হবে। সেটি বিষয়ে আগামীকালকে বিকেল 3টায় একটি বৈঠক রয়েছে সবশেষ যুগপথ আন্দোলন শরিকদের সঙ্গে। সেই বৈঠক শেষে হয়তো তারা তাদের প্রার্থী চূড়ান্ত করবেন। তো আরেকটি বিষয় কথা হয়েছে যেটি যে তারা যদিও দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে তাদের যে 272 আসনের যে প্রার্থী ঘোষণা করা হয়েছিল সেটি আসলে প্রাথমিক প্রার্থী, কিন্তু দলের স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ যেটি জানিয়েছেন যে তারা এই প্রার্থীগুলো পরিবর্তনের কথা প্রথমে শুরুতে আভাস দেওয়া থাকলেও তারা কোনো আভাস দেননি। কিন্তু আজকে দলের স্থায়ী কমিটির সদস্য বৃন্দরা এবং মহাসচিব এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাই মূলত প্রার্থীদের একটি নির্দেশনা দিচ্ছেন দলের জন্য, যেহেতু দল তাদেরকে মূল্যায়ন করেছে, দলের মূল্যায়ন যাতে তারা সঠিকভাবে মূল্যায়ন করতে পারবেন, দলকে বিজয়ী করতে স্ব আসনে যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিশেষ করে 31 দফা এবং সবশেষ যে 8টি দফার কথা, 8টি মৌলিক বিষয়ের কথা বলা হয়েছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং বিভিন্ন বিষয় যেটি বলা হয়েছে সেগুলো যাতে নিয়ম অনুযায়ী কথা বলে এবং বাস্তবায়ন করার জন্য বাস্তবায়ন করে কীভাবে বাস্তবায়ন। ধন্যবাদ আপনাকে। দর্শক, গুলশান কার্যালয় থেকে জানাচ্ছিলেন শাহনেওয়াজ বাবলু।